কি অবস্থা সবার? তোমাদেরকে আবার স্বাগতম আমাদের ইজি বায়োলজির সপ্তম অধ্যায়ে গ্যাসীয় বিনিময়ের। আজকে আমরা যে টপিকটা দেখব মেইনলি সেটা হচ্ছে শ্বসন ও প্রাণীর গ্যাসীয় বিনিময়। আমরা আগের লেকচারে দেখে আসলাম শ্বসনতন্ত্রের বিভিন্ন অংশগুলো এবং তাদের বেসিক টুকটাক কার্যক্রমগুলো। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে শ্বসন এবং প্রাণীর গ্যাসীয় বিনিময় যেটা। ঠিক আছে, শুরু করি আমরা। তো দেখি আমাদের শ্বসন প্রক্রিয়াকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বহিঃশ্বসন আর একটা হচ্ছে অন্তঃশ্বসন। ঠিক আছে, সো এতদিন ধরে তোমরা শ্বাস প্রশ্বাস নেওয়াকে যা জেনে আসতে যে হচ্ছে শ্বসন হয়তো শ্বসন বলতে জাস্ট শ্বাস নেওয়া ছেড়ে দেওয়া, মানে অক্সিজেন নেওয়া কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেওয়া, অক্সিজেন নেওয়া কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেওয়া। তো আসলে এইটাকে আসলে আমরা জাস্ট বহিঃশ্বসন হিসেবেই জানবো এখন। হ্যাঁ, অন্তঃশ্বসন বলে আরও একটা শ্বসন হয়। আমরা এখন একটু বিস্তারিত জানবো আমরা যে আসলে বহিঃশ্বসন এবং অন্তঃশ্বসন, শ্বসনের একটু বিস্তারিত জানি আমরা। হ্যাঁ, ঠিক আছে, ওকে। দেখো বহিঃশ্বসনে এখানে আমাদের কি বলছে যে হচ্ছে ফুসফুসের ভিতরে বায়ুর চাপ বেড়ে যাওয়ার ফলে যে প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড জলীয় বায়ু সমৃদ্ধ বাতাস নিঃশ্বাস রূপে বাইরে বের হয় তাকে বহিঃশ্বসন বলে। তো সিম্পল, বহিঃশ্বসন আমি ওই যে আগেই বললাম যে ফুসফুসের ভিতরে বাতাসের চাপ বেড়ে যাবে, যার ফলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসগুলো তোমার মুখ দিয়ে বের হয়ে চলে যাবে, এটাই হচ্ছে বহিঃশ্বসন। ঠিক আছে, মানে এক কথায় আমরা এতদিন বলতে শ্বাস প্রশ্বাস বলতে যতটুকু জানতাম এটা হচ্ছে বহিঃশ্বসন। এখন আমরা দেখি তো এই বহিঃশ্বসনের মধ্যে আমরা আবার একটু দেখি প্রশ্বাস বা শ্বাস গ্রহণ, নিঃশ্বাস বা শ্বাস ত্যাগ। মানে বহিঃশ্বসনকে আমরা দুই ভাগে ভাগ করি আবার, একটা হচ্ছে নিঃশ্বাস নেওয়া আর একটা হচ্ছে প্রশ্বাস ছেড়ে দেওয়া। এই তো ঠিক আছে, আমরা দেখি নিঃশ্বাসে, তা নিঃশ্বাসে আমরা কি করি? অক্সিজেন গ্রহণ করি নিঃশ্বাসের মাধ্যমে। আমরা যেহেতু প্রাণী তো সুতরাং আমরা তো হচ্ছে অক্সিজেনকেই গ্রহণ করবো, তাই না? অবশ্যই। তো নিঃশ্বাসের মাধ্যমে আমরা অক্সিজেন গ্রহণ করি। এরপরে আমাদের যে ফুসফুস সে প্রসারিত হয়, অবশ্যই নিঃশ্বাসের মাধ্যমে আমাদের ফুসফুস প্রসারিত হবেই, এবং ফুসফুসকে প্রসারিত হতেই হবে। কেন হতে হবে? কারণ এই যে আমরা এই যে নিলাম, তাহলে আমার ফুসফুসে কি বাতাস ঢুকলো না, তাহলে ফুসফুস প্রসারিত হবে। এরপরে আমাদের এই যে একই কথা ঘুরে ফিরে, যে আমাদের ফুসফুস যদি প্রসারিত হয় তাহলে আমাদের বক্ষগহ্বর কি প্রসারিত হবে না? প্রসারিত হবে। তো বক্ষগহ্বরের আয়তন বৃদ্ধি, এরপরে আমাদের ফুসফুসের ভিতরের বায়ুর চাপ কমে। তো আমরা যখন শ্বাস নেই তখন আমাদের ফুসফুসের ভিতরে ইন্টারনাল যে বায়ুর প্রেসার সেটা হচ্ছে কমে যায়। আচ্ছা, এরপরে আমাদের মধ্যচ্ছদা বক্ষপিঞ্জরের মাঝের পেশি সংকুচিত হয়। আচ্ছা, এই যে একটা পেশি, এটা নাম হয়তো তোমাদের বলা নাই, এটা তোমাদের হায়ার টপিক, আমি একটু বলে দিই। হ্যাঁ, ইন্টারকোস্টাল পেশি বলা হয় এটাকে। তো আমরা যখন ফুসফুস যখন এই যে প্রসারিত হলো না, তখন আমাদের এই যে ইন্টারকোস্টাল পেশি, এই ইন্টারকোস্টাল পেশিটা সংকুচিত হয়। কেন সংকুচিত হয়? কারণ এই যে আমাদের ফুসফুস তো বড় হয়ে গেছে, আবার যখন আমরা প্রশ্বাস নিব ছেড়ে দিব, এই যে ইন্টারকোস্টাল পেশি সেটা আবার আগের অবস্থায় ফেরত আসবে। ঠিক আছে, ওকে। এরপরে আমাদের মধ্যচ্ছদা নিচের দিকে নামে। তো শ্বাস যখন আমরা নেই, এই যে আমাদের মধ্যচ্ছদা কি নিচের দিকে নেমে যাবে, এই যে সংকুচিত হবে, যার ফলে আমাদের থোরাসিক কেজ উপরে উঠবে, মানে আমাদের বক্ষপিঞ্জর উপরে উঠবে। ঠিক এর উল্টা ঘটনাগুলো আমরা দেখব এখন আমাদের যে নিঃশ্বাস কার্যক্রম, এই কার্যক্রমে হবে। কিভাবে আমরা দেখি, দেখো এখানে কি বলতেছে যে নিঃশ্বাস বা শ্বাস ত্যাগ যখন আমরা করি, কার্বন ডাইঅক্সাইডই তো ত্যাগ করি আমরা, তাই না? তাহলে কার্বন ডাইঅক্সাইড আমরা ত্যাগ করে দিই। এরপর আমাদের ফুসফুস সংকুচিত হয়, ফুসফুস থেকে এই যে গ্যাসগুলো বের হয়ে গেল, তাহলে কি আমাদের ফুসফুস সংকুচিত হয়ে গেল। এরপর আমাদের বক্ষগহ্বরের আয়তন হ্রাস পায়। আমাদের যে বক্ষগহ্বর, এই বক্ষগহ্বরের যে আয়তন, এই আয়তন কমে গেল। কিভাবে কমলো? এই যে আমাদের নিঃশ্বাসের মাধ্যমে আমাদের বক্ষগহ্বরের আয়তন কমে গেল। কেন? আমাদের গ্যাস তো বের হয়ে যাচ্ছে, তাই না? এরপরে ফুসফুসের ভিতরে বায়ুর চাপ বাড়বে। যখন কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেছে, ফুসফুসের ভিতরে বায়ুর প্রেসার মানে এয়ার প্রেসার তখন বাড়বে। কেন বাড়বে? ওই যে অক্সিজেনগুলো ব্লাডে চলে গেছে, তো ব্লাড থেকে আবার কার্বন ডাইঅক্সাইড আসার জন্য পুশ দিবে, তো যার ফলে ইন্টারনাল যে প্রেসার, এই প্রেসারটা একটু বেড়ে যাবে। ঠিক আছে, এরপর আমাদের এই যে উল্টাটা দেখো, মধ্যচ্ছদা ও বক্ষ পিঞ্জরাস্থির মাঝের পেশি প্রসারিত হয়। অর্থাৎ আমি যেটা নাম আমি বলে দিলাম না তোমাদের, ওটার নাম আমি কি বলছিলাম মনে আছে? ইন্টারকোস্টাল মাসেল, ইন্টারকোস্টাল পেশি বা ইন্টারকোস্টাল মাসেল। এই ইন্টারকোস্টাল পেশির কাজ কি ছিল? ওই যে আমরা বললাম যে এখানে থাকে, তো যখন আমাদের ফুসফুস প্রসারিত হবে তখন এই মাসেলটা সংকুচিত হবে, আর যখন আমাদের ফুসফুস সংকুচিত হবে তখন এই আমাদের ইন্টারকোস্টাল মাসেল, যে এই মাসেলটা কি হবে? প্রসারিত হবে। ঠিক উল্টাটা,
এই যে আমাদের মধ্যচ্ছদা শ্বাস নেওয়ার সময় নিচের দিকে নামতেছিল, হ্যাঁ নিচের দিকেই নামতেছিল। আর এখন শ্বাস ত্যাগ করবো, তাহলে আমাদের মধ্যচ্ছদা কি উপরের দিকে উঠবে, সিম্পল, আবার আগের মতো। আচ্ছা, তো বেসিক্যালি এই ছিল আমাদের অন্তঃশ্বসন, না এটা ছিল আমাদের বহিঃশ্বসন, অর্থাৎ এক্সটার্নাল রেসপিরেশন। বহিঃশ্বসনে কি হচ্ছিল, কিভাবে হচ্ছিল, আমরা দুইটা ভাগে ভাগ করলাম। শ্বাস কিভাবে গ্রহণ করি সেটা ভাগ করলাম, প্রশ্বাস কিভাবে ত্যাগ করি সেটা আমরা পড়াশোনা করলাম। এখন আমরা অন্তঃশ্বসন দেখব। অন্তঃশ্বসন অর্থাৎ আমরা এতদিন ধরে শ্বসন বলতে যেটাকে চিনতাম সেটা ছিল কি, বহিঃশ্বসন। এখন দেখি আসলে তাহলে অন্তঃশ্বসন কি, এটাও তো আরেকটা শ্বসন, তাই না? দেখি আমরা, হ্যাঁ অন্তঃশ্বসন কি। দেখো অন্তঃশ্বসন, এখানে আমরা একটু বইয়ের সংজ্ঞাটা একটু দেখি, এরপরে আমরা আমাদের মতো বুঝবো কি বলতেছে। একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া যা দেহকোষ ও রক্তে সংগঠিত হয়, অর্থাৎ এটা হচ্ছে আমরা বায়োলজির ভাষায় আমরা বলি হচ্ছে সেলুলার রেসপিরেশন, অর্থাৎ সেল রিলেটেড, অর্থাৎ একেবারে তোমার রুট লেভেলে, তোমার সেল বা কোষে, এবং তোমার কোথায়, রক্তে সংগঠিত হচ্ছে অন্তঃশ্বসন। মানে অন্ত মানেই তো ভিতরে, তাহলে ভিতরেই হবে এটা। আচ্ছা, এখানে এনজাইমের ভূমিকা ব্যাপক এবং নির্দিষ্ট পরিমাণ শক্তি উৎপন্ন হয়। ফুসফুস কর্তৃক বায়ুমণ্ডল থেকে গৃহীত অক্সিজেন রক্ত দ্বারা বাহিত হয়ে দেহকোষে পৌঁছে গ্লুকোজ জারিত হয়ে শক্তি উৎপন্ন করে এবং উপজাত বস্তু হিসেবে কার্বন ডাই অক্সাইড দ্বারা পরিবাহিত হয়ে ফুসফুসে পৌঁছায়। কঠিন মনে হচ্ছে? আচ্ছা, আমরা একটু দেখি এটা। দেখো অন্তঃশ্বসন হচ্ছে আমরা এই যে অক্সিজেন যেটা নিলাম বহিঃশ্বসনের মাধ্যমে, কেন নিছি? হোয়াট ইজ দ্য পারপাস অফ টেকিং অক্সিজেন, বলতে পারো? অক্সিজেন কেন নিলাম? অক্সিজেন নিচ্ছি হচ্ছে আমরা শক্তি উৎপাদন করব না, এই শক্তি উৎপাদন করার প্রক্রিয়াটাই হচ্ছে আমার অন্তঃশ্বসন। বুঝাইতে পারলাম আমি? এই যে অক্সিজেন নিলাম, এই অক্সিজেন কি করবে? গ্লুকোজ, গ্লুকোজের সংকেত কি? এই যে এই গ্লুকোজকে জারিত করবে এই অক্সিজেন, গ্লুকোজকে জারিত করবে। এবং এখানে কিসে, যেহেতু এটা একটা রিয়েকশন, কেমিক্যাল রিয়েকশন অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া, তো রাসায়নিক বিক্রিয়া যেহেতু স্বভাবত এখানে কি থাকবে, কাজ করবে কে, এনজাইম। আমরা কি জানি যে আমরা রসায়নে, একটু রসায়নে যেতে হবে আমাদের। রসায়নে আমরা কি জানি যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় কোনো এনজাইম কাজ করে, প্রভাবক কাজ করে। প্রভাবক হিসেবে কে, তাপমাত্রা থাকতে পারে, পিএইচ থাকতে পারে, এনজাইম থাকতে পারে। তো যেহেতু এটা একটা বায়োকেমিক্যাল প্রসেস অর্থাৎ জৈব রাসায়নিক বিক্রিয়া, তো অবশ্যই এখানে একজন এনজাইম থাকবে। তো এই এনজাইমের উপস্থিতিতে এই গ্লুকোজ না সে ভাঙে, অক্সিডাইজড হয়, অর্থাৎ জারিত হয়। জারিত হয়ে কি তৈরি করবে? এটিপি। এবং আমরা জানি যে বায়োলজিতে বা আমাদের যে জীব অর্থাৎ লিভিং অর্গানিজমে এনার্জি বলতে আমরা কি বুঝি? এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আশা করি তোমরা এটা তোমাদের যে 4 অধ্যায় জীবনী শক্তি, এই অধ্যায়টা যখন তোমরা পড়াশোনা করছো সেই সময় আমার মনে হয় তোমরা এটা পড়ে আসছো। তো আমি ধরেই নিচ্ছি এটা সম্পর্কে তোমাদের বেসিক ধারণা আছে। তো এই অধ্যায়ে আমি এটা নিয়ে আর বেশি কথা না বলি। সো এই এটিপি তৈরি হয়। তাহলে আমরা যে ছিলাম হচ্ছে অন্তঃশ্বসনে, তাই না? অন্তঃশ্বসন দেখি আমরা, তাহলে অন্তঃশ্বসনে কি, তাহলে এবার এই সংজ্ঞাটা কি আমাদের জন্য একটু সহজ মনে হচ্ছে কিনা, যে অন্তঃশ্বসন হচ্ছে একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া যেটা আমার কোথায় হবে, দেহ কোষে, আমার দেহ কোষ এবং রক্তে সংগঠিত হবে। অন্তঃশ্বসন কোথায় হবে? রক্তে। রক্তে কিভাবে? এবং এখানে এনজাইমের ভূমিকা ব্যাপক। তাহলে কাজ কি? আমাদের বায়ুমণ্ডল থেকে গৃহীত অক্সিজেন রক্ত দ্বারা বাহিত হয়ে দেহকোষে যে গ্লুকোজ জারিত হয়ে এনার্জি প্রডিউস করবে বা শক্তি উৎপন্ন করবে, এবং এই জিনিসটাকে আমরা অন্তঃশ্বসন বা ইন্টারনাল রেসপিরেশন বলি। দেখো তো এখানে দেখো একটা গতিপথ দেওয়া আছে, এখানে একটা গতিপথ দেওয়া আছে। আসলে আমরা এতক্ষণ ধরে যা কথাবার্তা বললাম শ্বসন সম্পর্কে, এই শ্বসনেরই একটা গতিপথ দেওয়া আছে। এখন এই গতিপথটা আমরা হচ্ছে দেখি, আমরা পড়ে আসছি এটা মোটামুটি, জাস্ট একটু দেখি। হ্যাঁ দেখো, প্রশ্বাসের মাধ্যমে আমরা অক্সিজেন নিলাম, এই অক্সিজেন শ্বাসনালী থেকে ফুসফুসে গেল, এতটুকু ছিল কি আমার, বলতে পারো? এক্সটার্নাল রেসপিরেশন অর্থাৎ বহিঃশ্বসন। এইবার দেখো রক্ত চলে গেল অক্সিজেন, রক্ত থেকে অক্সিজেন রক্ত সংবহনতন্ত্রের মাধ্যমে পরিবহন হলো, কোষে চলে গেল, কোষে যে এই যে খাদ্যবস্তু জারণ হয়ে এখানে আমার এটিপি বা এনার্জি প্রোডাকশন হলো। এনার্জি প্রোডাকশন হওয়ার পর যে ওয়েস্ট ম্যাটেরিয়াল অর্থাৎ বর্জ্য পদার্থ যারা, এই বর্জ্য পদার্থদের কি হবে, এই যে ওরা আবার রক্তের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড হয়ে রক্ত সংবহন তন্ত্রে আসবে, রক্ত সংবহন তন্ত্র আবার তোমার ফুসফুসকে দিয়ে দিবে,
ফুসফুস আবার শ্বাসনালীকে দিবে, শ্বাসনালী আবার কি তোমার মুখ দিয়ে নিঃশ্বাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড হিসেবে বের করে দিবে। তো এই ছিল মূলত আমাদের শ্বসন। আমরা আশা করি হচ্ছে শ্বসন নিয়ে আমাদের আর কোনো ডাউট থাকবে না। বহিঃশ্বসন কি সেটা আমরা আমাদের মতো ভালো মতো বুঝলাম, এবং অন্তঃশ্বসন কি আমাদের কোষে যে শক্তি প্রোডাকশন বা এনার্জি প্রোডাকশন বা শক্তি উৎপন্ন করার যে প্রক্রিয়া, এই ছিল হচ্ছে আমাদের বহিঃশ্বসন এবং অন্তঃশ্বসন। সো এবার আমাদের টপিক যেটা সেটা হচ্ছে প্রাণীর গ্যাসীয় বিনিময়। আচ্ছা, প্রাণী কিভাবে গ্যাসীয় বিনিময় করে, চলো আমরা এই প্রসেসটা একটু দেখি। ওই যে ঘুরে ফিরে ওই একই, অক্সিজেন কিভাবে শোষণ করি আমরা, কার্বন ডাইঅক্সাইড কিভাবে আমরা পরিবহন করি, এই দুটো জিনিস নিয়ে মেইনলি আমাদের কথা বলতে হবে। ফার্স্টে দেখো কি বলে, ফুসফুসের অ্যালভিওলাই থেকে, আমরা আগেই জানছি অ্যালভিওলাই কি, এটা কিন্তু আমরা জানি। আচ্ছা, অ্যালভিওলাস থেকে অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় রক্তে প্রবেশ করে। রক্তের লোহিত রক্তকণিকায় থাকা হিমোগ্লোবিন, আমরা হিমোগ্লোবিন সম্পর্কে জানি কিনা, হিমোগ্লোবিন খুবই গুরুত্বপূর্ণ একটা পিগমেন্ট, যেটা হচ্ছে বা প্রোটিন বলতে পারো, বা আয়রন প্রোটিন কম্পাউন্ড অনেক বলা যায়। হিমোগ্লোবিনের মেইন কাজই কিন্তু এই অক্সিজেন পরিবহন করা। এই জন্য তোমরা দেখবা যারা অ্যানিমিয়ায় ভোগে বা যাদের শরীরে রক্তের পরিমাণ কম থাকে, অর্থাৎ রক্তে হিমোগ্লোবিন কম থাকে, তাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে শ্বসন হয় না, যার ফলে তারা অনেক দুর্বল হয়। কেন? তাদের বডিতে অক্সিজেনের একটা ডিফিসিয়েন্সি বা ঘাটতি থাকে। রিলেট করতে পারতেছো? আচ্ছা দেখো, তো এই যে হিমোগ্লোবিন, এই পিগমেন্ট যে আমাদের লোহিত রক্তকণিকায় থাকে, এই হিমোগ্লোবিন মূলত একটা হিমোগ্লোবিন 4 অণু অক্সিজেন নিতে পারে। তো একটা হিমোগ্লোবিন 4টা অক্সিজেন নেয়। এই 4টা অক্সিজেন নিয়ে সে কি তৈরি করে? অক্সি হিমোগ্লোবিন নামক একটা অস্থায়ী যৌগ তৈরি করে। এটা কিন্তু অস্থায়ী যৌগ, এবং যখন তোমার কোষ বা সেলে চলে যায় এই অক্সি হিমোগ্লোবিন, তখন সে সাথে সাথে ভেঙে যায়, ভেঙে আবার হিমোগ্লোবিন আলাদা হয়ে যায়, অক্সিজেন আলাদা হয়ে যায়। মানে জিনিসটা এরকম, তোমার যে অক্সিজেনকে হিমোগ্লোবিন ধরলো, ধরে সে সুন্দর মতো নিয়ে গেল কোষের কাছে, নিয়ে আবার ছেড়ে দিল। জিনিসটা এরকম মজা না, যে সে হিমোগ্লোবিন অক্সিজেনকে ধরলো, 4টা অক্সিজেনকে ধরলো, একটা হিমোগ্লোবিন ধরে সে টানতে 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 কোষের কাছে নিয়ে চলে গেল, এবং কোষের কাছে যেয়ে আবার ছেড়ে দিল। সো বেসিক্যালি এইটাই হচ্ছে প্রসেস আমার অক্সিজেন ট্রান্সপোর্টেশন। এবার আমরা একটু দেখি কার্বন ডাইঅক্সাইড কিভাবে ট্রান্সপোর্টেশন হয়। সো কার্বন ডাইঅক্সাইড কিভাবে ট্রান্সপোর্টেড হয়, এবার আমরা এটা দেখব। দেখো কি বলতেছে এখানে আমাদের, কার্বন ডাইঅক্সাইড কোষের খাদ্য জারণের ফলে উৎপন্ন যে কার্বন ডাইঅক্সাইড, উনি সোডিয়াম বাইকার্বনেট এবং পটাশিয়াম বাইকার্বনেট রূপে রক্তরস এবং লোহিত রক্তকণিকার মাধ্যমে ফুসফুসে পরিবাহিত হয়, এবং কোষে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড পানির সাথে মিশে কার্বনিক অ্যাসিড তৈরি করে, যা পরে বাইকার্বনেট আয়নে পরিণত হয়। জিনিসটা বুঝতে পারছো কিনা? আচ্ছা আমরা দেখি, একটু ভেঙে ভেঙে পড়ি। হ্যাঁ, আচ্ছা, আমাদের রক্তে যে কম্পাউন্ড থাকে, দেখো এখানে বলতেছে সোডিয়াম বাইকার্বনেট এবং পটাশিয়াম বাইকার্বনেট, এই যে দুইটা ফর্ম, এই দুই ফর্ম রূপে কার্বন ডাইঅক্সাইড মূলত পরিবাহিত হয়। এবং এই সোডিয়াম বাইকার্বনেট এবং পটাশিয়াম বাইকার্বনেট হিসেবে যে সে যখন কোষে চলে যায়, কোষে যে এই যে কার্বন ডাইঅক্সাইড, সেই কার্বন ডাইঅক্সাইড আমাদের কোষের ভিতরে কিছু পানি আছে না, এই পানির সাথে বিক্রিয়া করে H2CO3 বা এই যে আমাদের কার্বনিক অ্যাসিড তৈরি করে। দেখো এই যে এই কার্বনিক অ্যাসিড কি হয়, এই কার্বনিক অ্যাসিড আবার এই যে ভেঙে হাইড্রোজেন প্লাস এবং বাইকার্বনেট আয়ন তৈরি করে। এই বাইকার্বনেট আয়ন আবার আমাদের রক্তের সাথে যে সোডিয়াম প্লাস অথবা পটাশিয়াম প্লাস আয়ন থাকে, তার সাথে আবার মিশে সে আবার এই যে সোডিয়াম বাইকার্বনেট অথবা পটাশিয়াম বাইকার্বনেট ফর্ম করে। বুঝতে পারছো আমার কথা? আচ্ছা, এবং অ্যাট লাস্ট কি হয়, সবশেষে আমাদের এই যে কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইড ফুসফুসের মাধ্যমে নিঃশ্বাসের সাথে বাইরে বের হয়ে চলে গেল। সো বেসিক্যালি এই ছিল আমাদের শ্বাসনালী বা শ্বসনতন্ত্র সংক্রান্ত যে রোগ বা এইসব নিয়ে যে কথাবার্তা বলা। আমাদের পরবর্তী যে লেকচার, আমাদের হয়তো এই অধ্যায়ের আমাদের শেষ পর্যায়ে আমরা অলমোস্ট চলে এসেছি। সো আমাদের পরবর্তী লেকচারে আমরা শ্বাসনালী সংক্রান্ত যে রোগ বা ডিজিজ, সেগুলো নিয়ে মূলত আমরা কথাবার্তা বলবো। সো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সাথে থাকার জন্য।